বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে খুঁজে খুঁজে কিছু সুন্দর গল্প আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ অপছন্দ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। আজ আপনাদের আমি পড়ে শোনাব বনফুলের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম বিবস্টা বাণী। ধন্যবাদ। শুনতে থাকুন গল্প বিবস্টা বাণী। এই রোকো রোকো। ট্যাক্সিওয়ালা থেমে গেল। নেমে গেল শ্যামল ভদ্র। ফুটপাথের ধারে ডাস্টবিনের কাছে যে ভিখারিনীটা পিছু ফিরে দাঁড়িয়েছিল, তার সামনে গিয়ে একটু ঝুঁকে মুখটা দেখল তার। তারপর আমার দিকে চেয়ে মাথা নাড়ল, অর্থাৎ সে নয়। ভিখারিনী নাকি সুরে বলল, একটা পয়সা দাও না বাবু, 2 দিন খাইনি। শ্যামল ট্যাক্সিতে ফিরে এসে টাকার থলিতে হাত ঢুকিয়ে 2 টাকা বার করে দিল তাকে। অবাক হয়ে চেয়ে রইল মেয়েটা। সত্যি অবাক হয়ে গিয়েছিল সে। 2 টাকা ভিক্ষে এর আগে সে কখনো পায়নি। সিধা চলো। এগিয়ে চলল ট্যাক্সি। এও সে নয়। আমার দিকে চেয়ে ম্লান হেসে বললে শ্যামল। এই নিয়ে সব শুদ্ধ 20টা ভিখারিনী দেখা হলো। আমি বললাম, তাকে আর পাবি না। পেতেই হবে। সমস্ত কলকাতা শহর আমি তোলপাড় করে ফেলব। উদ্ভ্রান্ত একাগ্র দৃষ্টিতে চেয়ে রইল সে বাইরের দিকে। পাগলের সঙ্গে তর্ক করা বৃথা ভেবে আমি চুপ করেই রইলাম। শিল্পীরা পাগলই, তার উপর মদ খেয়েছে। এই রোকো রোকো। আবার গাড়ি দাঁড়ালো। আবার নেমে গেল শ্যামল। একটা গলির মোড়ে 2-3টে ভিখারিনী জটলা করছিল। 2 বুড়ি আর একটা কম বয়সী, সেটার কোলে আবার একটা শিশু। শ্যামল প্রত্যেকটি মুখ তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে দেখল, আবার মাথা নেড়ে ফিরে এলো গাড়ির ভিতর। তারপর 1 মুঠো টাকা দিয়ে এলো ওদের। থলিতে কত টাকা নিয়ে বেরিয়েছে কে জানে। সিধা চলো। সকাল থেকে এইভাবে চলেছে। হু হু করে উঠছে মিটার। শ্যামলের সেদিকে ভ্রুক্ষেপ নেই। এখন সে তো রাজা। বিবস্টা বাণী ছবিটা বিক্রি করে নগদ 5,000 টাকা পেয়েছে সে। কালই পেয়েছে। সকাল থেকেই এই কাণ্ড। এর পিছনে অবশ্য ইতিহাস আছে একটু। বছর 2 আগেকার ঘটনা। হঠাৎ কার কাছে যেন খবর পেলাম শ্যামল কলকাতায় এসেছে। সে কলকাতার বাইরে থাকে। ছবি আঁকাই তার নেশা এবং পেশা। নেশাটা যতটা জমেছিল, পেশাটা ততটা জমেনি। শিল্পী শ্যামল ভদ্রের নাম তখন খুব বেশি লোকে জানতো না, কিন্তু আমি বরাবরই তার গুণগ্রাহী ছিলাম। তার বাড়িতে গিয়ে দেখা করলাম। দেখলাম বাইরের ঘরটার চারিদিকে নিজের আঁকা ছবি টাঙিয়ে বসে আছে আর মদ খাচ্ছে। কি রে, এসেছিস? খবর দিসনি? কাল তোর বাড়ি যাব। পিসিমা কেমন আছেন? ভালোই আছেন। তার হাতের রান্নাটা খেয়ে আসবো কাল। খুব খুশি হবেন তো পিসিমা, কিন্তু ভুলে যেও না যেন। না না, ভুলবো না। আমি কাল 2-4 জনকে নিমন্ত্রণও করি তাহলে। ওসব ঝামেলা আবার করছো কেন? ঝামেলা কিছুই নয়, অনেকেই তো তোর সঙ্গে আলাপ করতে উৎসুক। ওই কথাই রইল তাহলে। তাহলে কাল? বেশ বেশ।
চলে এলাম। তারপর দিন আশা করেছিলাম সে 8টা নাগাদই এসে পড়বে, কিন্তু 11টা পর্যন্ত যখন এলো না, তখন চিন্তিত হয়ে পড়লাম একটু। ট্যাক্সি নিয়ে নিজেই গেলাম আবার তাদের বাড়িতে। গিয়ে দেখি তন্ময় হয়ে ছবি আঁকছে একটা। আমাকে দেখেই হেসে বলল, চল চল, যাচ্ছি এবার, দেরি হয়ে গেছে না? তাড়াতাড়ি উঠে পড়ল, একটা চটি পায়ে দিয়ে বলল, চল চল। স্নান করেছিস? কাল করব। কিছু দূর এসেছি, হঠাৎ বলে উঠল, ওহো, বড় ভুল হয়ে গেল তো। কি? আরে হুইস্কির বোতলটা আনলাম না। হাতে এখন পয়সার বড় টানাটানি, তা না হলে রাস্তা থেকে কিনে নিতাম 1 বোতল। চল নিয়ে আসি। ওটা পিসিমাকে লুকিয়ে 2-1 ঢোক খেতে হবে। ও জিনিসটা পেটে না পড়লে কিছুই জমবে না। কাজেই ঘোরাতে হলো ট্যাক্সি। একটু পরে মদের বোতল নিয়ে ফিরছি, এমন সময় আবার শ্যামল বলে উঠল, এই রোকো রোকো। ট্যাক্সি থামল। আবার কি? দাঁড়া দাঁড়া, ওইটাকে একটু দেখে আসি। টপ করে নেমে গেল ট্যাক্সি থেকে। একটু দূরে ফুটপাতের ধারে একটা ডাস্টবিন ছিল। তার ভিতর থেকে ছিন্ন বসনা প্রায় উলঙ্গিনী ভিখারিনী কি যেন কুড়িয়ে নিয়ে খাচ্ছিল। শ্যামল গিয়ে সেইখানে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘুরে নানা দৃষ্টিকোণ থেকে দেখতে লাগলো তাকে। অধীর হয়ে পড়েছিলাম আমি। নিমন্ত্রিত ভদ্রলোকেরা বোধহয় এসেও গেছেন এতক্ষণে। আমি নেমে গেলাম। কি দেখছি শত করে? ছবি ছবি। ভিখারিনী মেয়েটা একটু সলজ্জভাবে চাইছিল শ্যামলের দিকে। তার স্বভাবতই মনে হচ্ছিল তার প্রায় উলঙ্গিনী চেহারাটাই বোধহয় আকৃষ্ট করেছে শ্যামলকে। ছেঁড়া আঁচলটা গায়ে টেনে দিয়ে করুণ কণ্ঠে সে বলল, একটা কাপড় দাও না আমাকে রাজা বাবু, পরবার কাপড় একেবারে ছিঁড়ে গেছে। অনেককে চেয়েছি, কেউ দেয় না। শ্যামল পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে তাকে দিয়ে দিলে। তারপর গম্ভীরভাবে এসে গাড়িতে উঠে বসল। বললাম, হিন্না বলছিলি হাতে পয়সা নেই, আর ওই ভিখিরি মেয়েটাকে 10 টাকা দিয়ে দিলি? ও আমাকে কত দিয়েছে জানিস? অন্তত 1000 টাকা। বস্তুত তার 5 গুণ দিয়েছে সে। বিবস্ত্রা বাণী ছবিটা 5000 টাকায় বিক্রি হয়েছে। একটা প্রায় উলঙ্গিনী মেয়ে ঝুঁকে একটা ডাস্টবিন ঘাঁটছে। এই হলো ছবির বিষয়। সেই মেয়েটার ছবি। অপূর্ব হয়েছে ছবিখানা। কাল রাত্রে ছবির পুরো দামটা পাওয়া মাত্রই কিন্তু ক্ষেপে গেছে শ্যামল। আজ সকালে এসে আমাকে বলছে, চল সেই ভিখিরি মেয়েটাকে খুঁজে বার করি, এই টাকার অর্ধেক আমি তাকে দিয়ে দেব। আমি অনেক বুঝিয়ে নিরস্ত করবার চেষ্টা করেছিলাম, কিন্তু পাগলকে নিরস্ত করা শক্ত। সকাল থেকেই ঘুরছি। আচ্ছা, ছবিখানার নাম বিবস্ত্রা বাণী দিলি কেন? হঠাৎ জিজ্ঞাসা করলাম তাকে। চমৎকার সংস্কৃত শ্লোক পড়েছিলাম একটা। শ্লোকটা মনে নেই, কিন্তু ভাবটা মনে আছে বুঝলি। এক রাজার সভায় বহু গুণী মানী লোক সমবেত হয়েছিলেন একবার। কেউ রাজার স্তুতিগান করছিলেন, কেউ বা বক্তৃতা দিচ্ছিলেন, কেউ নিবেদন করছিলেন নিজের দুঃখ, কেউ কবিতা শোনাচ্ছিলেন। রাজা মন দিয়ে শুনছিলেন সকলের কথা এবং পুরস্কৃত করছিলেন সকলকে। সভা শেষ হয়ে গেলে রাজা লক্ষ্য করলেন সবার শেষ প্রান্তে সংকুচিতভাবে যে ব্রাহ্মণটি বসেছিলেন তিনি কিছু না বলেই উঠে যাচ্ছেন। রাজা তাকে ডাকলেন, বললেন, আপনি কেন এসেছিলেন? ব্রাহ্মণ বললেন,
রাজ দর্শন করে পুণ্য সঞ্চয় করতে। রাজা প্রশ্ন করলেন, সবাই এত কবিতা বক্তৃতা শোনালো, আপনি তো কিছুই বললেন না, আপনার কি বলবার কিছুই নেই? ব্রাহ্মণ ক্ষণকাল চুপ করে থেকে উত্তর দিলেন, মহারাজ, দারিদ্র্যের অনলে আমার অন্তর্বাসিনী বাণীর বসন দগ্ধ হয়ে গিয়েছে। তিনি বিবস্ত্রা, তাই রাজসভায় তিনি আত্মপ্রকাশ করতে পারেননি। রাজা তার দারিদ্র্য মোচন করেছিলেন। একটু চুপ করে থেকে শ্যামল বলল, সেদিন ফুটপাতে ডাস্টবিনের ধারে এই বিবস্ত্রা বাণীকেই মূর্তিমতি দেখেছিলাম আমি। খুঁজে বার করতেই হবে তাকে। সমস্ত দিন ঘুরেও কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাকে। শ্যামলের ট্যাক্সি ভাড়া লেগেছিল প্রায় 200 টাকা, আর ভিখারিদের বিলিয়েছিল সে 500 টাকা। যে ধনী সন্তানটি ছবিখানি কিনেছিলেন, তার বাড়িতে গিয়েছিলাম একদিন ছবিখানি আর একবার ভালো করে দেখব বলে। শ্যামলের বন্ধু শুনে তিনি নিজেই বেরিয়ে এলেন এবং খুব খাতির করে বসালেন আমাকে। দেখলাম ঘাড়ের চুল খুর দিয়ে চাঁচা, বাটারফ্লাই গোঁফ, চোখের কোলে কালি, বয়স বেশি নয়, 40-এর নিচেই মনে হলো। আমাকে নিয়ে গিয়ে বসালেন তার ড্রয়িং রুমে। সেইখানে ছবিখানাও টাঙানো ছিল। আমাকে বললেন, সার্থক তুলি ধরেছেন আপনার বন্ধু। মেয়েটার যৌবন কি দারুণভাবে ফুটিয়েছেন দেখুন দেখি। লোলুপভাবে চেয়ে রইলেন তিনি ভিখারিনীটির অনাবৃত দেহ মহিমার দিকে। আমি চেয়ে রইলাম তার দিকে।